আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো। ওয়ালাইকুম আসসালাম। তো ক্লাসের লিঙ্কগুলো আমাদের ফেসবুক গ্রুপে দিয়ে দাও, ঠিক আছে? এই মেসেঞ্জার গ্রুপে দিয়ে দাও। যতগুলো মেসেঞ্জার গ্রুপ আছে সবগুলাতে দিয়ে দাও। তোমরা ফার্স্ট এইসব নিয়ে পড়ে না থেকে ক্লাসে মনোযোগ দিবা, ঠিক আছে? এই ফার্স্ট সেকেন্ড এইসব বলবা না। এইসব বলে লাভ নাই। তুমি ফার্স্ট আসো না সেকেন্ড আসো এগুলো দেখার টাইম নাই। ক্লাসে আসছো, ক্লাসে মনোযোগ দাও। তোমরা এইসব নিয়ে একটু প্যারা কম নিবা, ঠিক আছে? এসব নিয়ে প্যারা নিয়ে সময় নষ্ট করবা না। সবাই ক্লাসে আসছো, সুন্দর মতো ক্লাসে মনোযোগ দিবা। তো যে যে গ্রুপে আছো সবগুলা গ্রুপে ক্লাসটা শেয়ার করে দাও। সবগুলা গ্রুপে ক্লাসটা শেয়ার করে দাও, ঠিক আছে? সবগুলা গ্রুপে শেয়ার করে দাও। আমি আমার আইডিতে ক্লাসটা শেয়ার দিয়ে নেই। তুমি তোমার আইডিতে ক্লাসটা তোমাদের এখন দেখো, তোমাদের আরেকটা কথা বলবো যে তোমরা টাইম লাইনেও ক্লাসটা শেয়ার দিয়ে রাখো একটু। মানে 1 ঘন্টার জন্যই তো, খুব বেশি টাইমের জন্য তো দিতে বলতেছি না। জাস্ট 1 ঘন্টার জন্য তুমি তোমার টাইম লাইনে ক্লাসটা শেয়ার দাও। এইটুকু ভাইয়ার জন্য করতে পারবা না? ভাইয়া যদি তোমাদের জন্য ক্লাস নিতে পারে, একটু পরিশ্রম তোমরা তো ভাইয়ার জন্য করতে পারো। তো তোমাদের পরিশ্রমটা কি, তোমরা ভাইয়ার জন্য জাস্ট ক্লাসটা তোমাদের টাইম লাইনে এবং কি তোমরা গ্রুপে শেয়ার করবা। ক্লাস শেষ, টাইম লাইন থেকে তুমি ডিলিট করে দিও, সমস্যা নাই। ক্লাস যখন শেষ হয়ে যাবে তখন তুমি টাইম লাইন থেকে ক্লাসটা ডিলিট করে দিও। কিন্তু এখন আপাতত কিছু টাইমের জন্য ভাইয়ার ক্লাসটা তোমরা একটু শেয়ার করে রাখো টাইম লাইনে। খুব বেশি সময়ের জন্য না, জাস্ট কিছু টাইমের জন্য। হ্যাঁ, তোমরা যারা সালাম দিতেছো, ওয়ালাইকুম আসসালাম। এখন আমাদের সব গ্রুপে ক্লাসটা দেওয়া হয়েছে কি? সব গ্রুপে যদি দেওয়া হয়ে থাকে আমরা খুব তাড়াতাড়ি ক্লাসটা শুরু করব। আর আলহামদুলিল্লাহ আমাদের এখানে এখন অনেক স্টুডেন্ট ক্লাস করে। তাই এখন আমি তোমাদের অ্যান্সারটা যত টাইমে শুনবো তত টাইমে আরেকটা বিষয় আমি বুঝাইতে পারি। যার কারণে আমি এখন টপিকগুলোকে আরো সুন্দরভাবে, যাতে তোমাদের বলার আগেই যেন আমি, মানে তোমরা যদি তখন কোশ্চেনটা করবা, কোশ্চেন করার আগেই যেন আমি তোমাদের কভার করে দিতে পারি, সেভাবে আমি পড়ানোর চেষ্টা করব, ঠিক আছে? সবাই চলে আসছে? এত কম কেন আজকে? এত কম কেন আজকে? ওয়ালাইকুম আসসালাম। তোমরা যারা সালাম দিতেছো ওয়ালাইকুম আসসালাম। আজকে এত কম কেন? গতদিন আমরা 100-র উপরে ক্লাস করছি, 120 জন 25 জন। তো আজকে এত কম কেন? তোমরা একটু সবাই তোমাদের বন্ধুদেরকে মেনশন করো। এই বয়েস কি বলবো আর। তোমরা প্লিজ তাড়াতাড়ি ক্লাসটা শেয়ার করো, আমি তাড়াতাড়ি শুরু করব। আর আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করবো এটা অনেক ইম্পর্টেন্ট টপিক, বৃত্ত। বৃত্ত অনেক ইম্পর্টেন্ট টপিক। আর এই জায়গায় আমাদের মেন হলো বেসিক বোঝা। এই জায়গা থেকে তুমি যদি বেসিক বুঝতে পারো তাহলে তোমার জন্য এই অধ্যায়টা ইজি। আর তুমি যদি বেসিক না বুঝতে পারো তাহলে তোমার জন্য এই অধ্যায়টা কঠিন। আর আজকে আমরা বেসিক সহ এমসিকিউ পড়বো। আর শর্টকাটে কিভাবে এমসিকিউ গুলা করতে পারি সেটাও দেখবো আমরা, ঠিক আছে? আজকে এত কম কি জন্য স্টুডেন্ট, এটা বুঝলাম না। তোমরা কি মানে একটা ক্লাস করে ওরা কি সবাই মানে হতাশ হয়ে মানে ই হয়ে গেছে নাকি? মানে সবকিছু পারি এরকম হয়ে গেছে নাকি, যে একটা ক্লাস করার পর আর সবাই পাওয়া যায় না? এখন সর্বপ্রথম আমি কয়েকটা এমসিকিউ, আমি তোমাদের বলছিলাম কারো কোনো কিছু সমস্যা আছে কিনা। এখন যে সমস্যাগুলো দিছিলাও সে কি ক্লাসে আসো? তোমরা যারা সমস্যা দিছিলাও যে ভাই আমার এখানে সমস্যা আছে, আর থাকো আর না থাকো, আমি জাস্ট প্রথমে সমস্যাগুলো সমাধান করব, ঠিক আছে? আমি সর্বপ্রথম সমস্যাগুলো সমাধান করব। দেখো, আমাদের এই তোমরা বলো ভাইয়া মোবাইল রেখে ক্লাস নেন। আরে ভাই এখানে আমি সমস্যাগুলা ছবি তুলে রাখছি, এখন কি মোবাইল রেখে ক্লাস নিলে আমি সমস্যাগুলো দেখবো কই থেকে? দেখো এখানে বলছে একটা রম্বস। দেখো বলছে একটি রম্বসের দৈর্ঘ্য, একটি রম্বসের বাহুর দৈর্ঘ্য। তাহলে রম্বসের রম্বসের বাহুর দৈর্ঘ্য বলা আছে আমাদের 5 সেমি।
রম্বসের বাহুর দৈর্ঘ্য বলা আছে 5 সেমি। একটি কোণ কত হলে রম্বসটি অঙ্কন করা যাবে? দেখো এখানে বলছে কি, কথা বোঝার চেষ্টা করো। বলছে একটি রম্বসের বাহুর দৈর্ঘ্য 5 সেমি। কত সেমি? 5 সেমি। রম্বসের বাহুর দৈর্ঘ্য 5 সেমি হলে কোণ কত হলে রম্বস অঙ্কন করা যাবে? কোণ কত হলে রম্বস অঙ্কন করা যাবে, মানে রম্বস অঙ্কন করা যাবে। দেখো এখানে মানগুলা কি কি দেওয়া আছে। এখানে আমাদের মানগুলা দেওয়া আছে 110, তারপরে মান দেওয়া আছে 180, তারপরে মান দেওয়া আছে 210, তারপরে মান দেওয়া আছে 200, তারপরে মান দেওয়া আছে কি 200। ঠিক আছে, দেখো তাহলে আমাদের বলছে কি একটি রম্বসের বাহুর দৈর্ঘ্য 5 সেমি হলে কোণ কত হলে রম্বসটি অঙ্কন করা যাবে। এখন দেখো তুমি যখন একটা রম্বস অঙ্কন করবা, রম্বস যখন অঙ্কন করবা তুমি রম্বসগুলো এরকম না, রম্বসগুলো এরকম না, রম্বসটা এরকম হবে। এখন আমরা একটু বোঝার চেষ্টা করি যে রম্বসের এই যে কোণ, এই কোণ আর এই কোণ সমান হবে, এই কোণ আর এই কোণ সমান হবে, দুইটা কোণ কি হবে? সমান হবে। এখন তুমি যদি ধরো এই জায়গায় তুমি 180 ডিগ্রি কোণ দাও, তাহলে এই জায়গায় কত ডিগ্রি দিতে হবে? 180 ডিগ্রি। তাহলে 180 80 360 হয়ে গেল। তাহলে তো আর দুইটা কোণ 0 হইতে হবে, কারণ আমরা জানি যে চতুর্ভুজের 4 কোণের পরিমাণ 360 ডিগ্রি হবে। চতুর্ভুজের 4 কোণের পরিমাণ কত হবে? চতুর্ভুজের 4 কোণের পরিমাণ হবে, চতুর্ভুজের 4 কোণের পরিমাণ হবে কত? চতুর্ভুজের 4 কোণের পরিমাণ হবে 360 ডিগ্রি। এখন যদি আমি এখানে 180 ইউজ করি, তাহলে 180 80 তো আমাদের 360 হয়ে গেল। তাহলে এই দুইটা কোণের পরিমাণ 0 হয়। আর যখন 0 হবে তখন তার এই কোণ দুইটাই থাকবে না, মানে এই বাহু দুইটাই থাকবে না। তাহলে কি এটা রম্বস হবে? না, এটা রম্বস হবে না, তাহলে এটা কাটা। তাহলে দেখো আবার আমরা যদি বলি যে না এই কোণের পরিমাণ 210, তাহলে দেখো তো 210 210 তো হইতেছে কত? 210 আর 210 হইতেছে কত? আমাদের 420, 420। এখন আমরা জানি যে চতুর্ভুজের 4 বাহুর সমষ্টি, চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 360। তাহলে 420 কি এটা সম্ভব? এটা সম্ভব না, সো এটা বাদ। তারপরে যদি বলি 200, 200 দুগুণে কত? 200 দুগুণে 400, 200 দুগুণে কত? 400। এখন আমরা তো জানি চতুর্ভুজের 4 কোণের পরিমাণ, মানে 4 কোণের পরিমাণ হবে 360 ডিগ্রি। তাহলে এই কোণ আর এই কোণের পরিমাণ, মানে এই দুই কোণের পরিমাণ কত হবে? মানে এই 4 কোণের পরিমাণ হবে 360 ডিগ্রি। তো এই দুই কোণের পরিমাণ যদি 400 হয়, তাহলে এই কোণগুলা কই যাবে? এই কোণগুলা কি আছে আমাদের? নাই, এই কোণগুলা নাই। তাহলে এই জিনিসটা কি আমাদের বাদ দিতে হবে। তার মানে এটাও কি হতে পারবে না? অ্যান্সার হতে পারবে না। এটাও অ্যান্সার হতে পারবে না, এটাও অ্যান্সার হতে পারবে না, এটাও অ্যান্সার হতে পারবে না। এখন দেখো এইটা আমাদের অ্যান্সার হতে পারে। কিভাবে হতে পারে? দেখো এইটুকু কোণের পরিমাণ যদি আমাদের 110 হয়, এইটুকু যদি 110 হয়, তাহলে 110 110, তো দুইটা কোণের পরিমাণ 110 পেলাম। তাহলে দেখো কত কত থাকতেছে? 110 আর 110। তো এটা 110 হবে না, একটু বড় হবে। তার মানে 110 হবে আমাদের এই সাইডে, বোঝা যাইতেছে 110 110। এই কোণগুলোর পরিমাণ যদি 110 হয়, তাহলে 100 100 কত? 200, 220 চলে গেল, 220 চলে গেল। তাহলে 220 যদি চলে যায়, তাহলে দেখো আরো অবশিষ্ট কত থাকতেছে আমাদের? 6 4 1 140 থাকতেছে। তার মানে এখানে আমরা যদি বলি এটা 70 আছে, এটা 70 আছে, তার মানে 70 70 140, আর এই যে 110 10 220। তার মানে দেখো আমাদের 360 ডিগ্রি আসতেছে। বুঝতে পারলাম বিষয়টা? বুঝতে পারলাম। এটা এটা 7 চ্যাপ্টারে, মানে গতকাল আমি বলছিলাম যে কার কোনোটা সমস্যা আছে কিনা। সো 3টে এমসিকিউ আমাকে দিছে যে স্যার এই 3টে এমসিকিউ এর সমস্যা আছে। যে দিছিল আশা করি বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, আজকে 8 অধ্যায়ের ক্লাস, কিন্তু এটা 7 অধ্যায়ের এমসিকিউ আমাকে দিয়ে রাখছে একজনে। আমি বলছিলাম কারো সমস্যা থাকলে দিবা। তারপরে দেখো আরেকটা এমসিকিউ আমাকে দিছে ভূমির বিপরীত, মানে এখানে একটা চতুর্ভুজ অঙ্কন করা আছে। এদিকে দেখো, সবাই ক্লাসের দিকে একটু মনোযোগ দাও। এখন এগুলো মোবাইল ছাড়া তো আমার সম্ভব না, কারণ এগুলো মোবাইলে দিচ্ছে, তো মোবাইল দেখে তো আমাকে চিত্রগুলো আঁকাইতে হবে। বলছে একটি ত্রিভুজের ভূমি 3। দেখো বলছে কি একটা ত্রিভুজ ভূমি 3, ভূমি সংলগ্ন কোণ। তার মানে দেখো একটা ত্রিভুজ আঁকাইলাম। বলছে ত্রিভুজের ভূমি 3, ত্রিভুজের ভূমি 3, ভূমি সংলগ্ন যে কোণ আছে, দেখো ভূমি সংলগ্ন কোণ বলছে 30। ভূমি সংলগ্ন কোণ কত? 30। ভূমি সংলগ্ন কোণ যদি 30 ডিগ্রি হয়, ভূমি সংলগ্ন কোণ যদি 30 ডিগ্রি হয়, বলছে অন্য বাহুর অন্য অন্য বিন্দুটির উপর অঙ্কিত লম্ব, অন্য বিন্দুটির উপর অঙ্কিত লম্ব 4। তার মানে এটা কি 4 অঙ্কিত লম্ব, মানে অন্য বিন্দুটার উপর অঙ্কিত লম্ব কত? 4। তার মানে এটা সমকোণ হইতাছে। এটা কি হইতাছে? সমকোণ হইতাছে। তাহলে দেখো এই কোণটা যদি আমাদের 30 ডিগ্রি হয়, এইটা যদি 90 ডিগ্রি হয়,
তাহলে এখানে কত থাকবে? এখানে অবশ্যই 60 ডিগ্রি থাকবে, কারণ ত্রিভুজের 3 কোণের পরিমাণ কত? 180 ডিগ্রি। তাহলে এখানে কত হবে? এখানে কত হবে? অবশ্যই অবশ্যই এটা কোণের পরিমাণ কত হবে? 180 ডিগ্রি হবে। এই কি 60 ডিগ্রি হবে, সুতরাং কত হবে? 60 ডিগ্রি। কারণ বলছে একটা রেখা আরেকটার উপরে লম্ব, একটা রেখা যখন আরেকটার উপরে লম্ব হবে তখন এটা আমাদের কোণ এরকম হবে। তো তারপরে দেখো আরেকটা অঙ্ক আছে, আরেকটা অঙ্ক দেখি কি দিছিল, দাঁড়াও। যে কোশ্চেন করছিল আশা করি সে বুঝতে পারতেছো। আরেকটা কোশ্চেন কই, ওয়েট দাঁড়াও, আরেকটা কোশ্চেন আমি খুঁজে বের করি, সে কোন কোশ্চেনটা দিছিল। শুধু এইগুলাই পাইতেছি, কোন কথা হলো। এখন দেখো আরেকটা যে কোশ্চেন ছিল, কোশ্চেনটা ছিল সমকোণী ত্রিভুজের 90 ডিগ্রি কোণ অঙ্কনের ক্ষেত্রে। দেখো সমকোণী ত্রিভুজের 90 ডিগ্রি কোণ মানে সমকোণী ত্রিভুজের 70 ডিগ্রি কোণ অঙ্কনের ক্ষেত্রে দেখো আমি যদি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি, ধরো আমি নিলাম ভূমিও নিলাম 1, লম্ব নিলাম 1, এখানে আছে 90, এখানে আছে 90, তার মানে এই বাহু আর এই বাহু যদি সমান হয় তাহলে এখানে কোণ কোণ আছে 45, এখানে কোণ আছে কত? 45। এখন আমাদের বলছে যে যদি ভূমি যে এখানে আছে ভূমি সংলগ্ন কোণ যদি 70 ডিগ্রি হয়, তাহলে দেখো তো এটা যদি 70 ডিগ্রি বানাইতে চাই আমরা, তাহলে এটাকে আমি এইদিকে বর্ধিত করতে পারবো। এটা যদি আমি এইদিকে বর্ধিত করি, দেখো বোঝার চেষ্টা করো, এইটাকে যদি আমি এইদিকে বর্ধিত করে নেই তাহলে এই ভূমির কোণের পরিমাণ কি আমার বাড়বো না কমবো? 70 থেকে মানে 45 থেকে কম হবে না বেশি হবে? 45 থেকে কম হবে না বেশি হবে? তার মানে কোণের পরিমাণ কম হবে, তার মানে হয়তো 30 হতে পারে বা 35 হতে পারে, এইরকম 35 ডিগ্রি হতে পারে। কিন্তু আমাদের বলছে কোণের পরিমাণ 70 ডিগ্রি হবে, তার মানে কোণের পরিমাণ যখন 70 ডিগ্রি হবে তার মানে কি কোণটাকে আমার এই দিকে নিয়ে আসতে হবে। কোণটা কি করতে হবে? এই দিকে নিয়ে আসতে হবে। আর যখন আমরা এই দিকে কোণের পরিমাণ নিয়ে আসলাম, ধরো এখানে 70 হইলো, এখানে কত হইলো? 70 হইলো। যখন এইখানে 70 হইতাছে, যখন এখানে আমাদের কি 70 ডিগ্রি আসতেছে, তখন কি করতেছি আমরা? কোণটাকে এই দিকে নিয়ে আসতেছি। তার মানে ভূমি আগে ছিল এ বি এতটুকু, আর এখন ভূমি কোথায় চলে আসছে? ধরো এই বিন্দুতে চলে আসছে, ডি বিন্দুতে। তাহলে ভূমির পরিমাণ কমে গেছে না? ভূমির পরিমাণ কমে গেছে না? কিন্তু আমার লম্বের পরিমাণ কি কমছে? লম্ব তো আগে লম্ব আর ভূমি তো সমান ছিল, তার মানে এতটুকু ছিল, তার মানে এখানে ভূমি আমাদের ছোট হয়ে গেছে না? তার মানে এখানে কি হয়েছে? ভূমি ছোট হয়েছে, লম্ব এই ভূমি ছোট হয়েছে লম্বের থেকে, লম্ব। ক্লিয়ার হয়েছে? কথা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ কমে যাবে, কমে যাবে। দেখো কথা ক্লিয়ার, কথা ক্লিয়ার হয়েছে। এখন এখন আমরা বই দেখে, হ্যাঁ ভূমি কমে যাবে, ভূমি কমে যাবে, কারণ ভূমির মান তো এদিকে নিলে কমে যাবে। ক্লিয়ার হয়েছে না? এখন এইদিকে আসো। তখন আমরা বৃত্ত পড়বো। আমরা বৃত্ত পড়ার ক্ষেত্রে প্রথমে আমরা পড়বো, দেখো বৃত্তে পড়ার জন্য আমাদের খুব বেশি বইয়ের প্রয়োজন পড়বে না, তারপরেও পড়বে কিছু টাইম মান দেখার জন্য, তখন আমরা নিব। জি স্যার ক্লিয়ার। দেখো সবাই বলতেছে ক্লিয়ার। তো এখন দেখো, এখন আমরা যে জিনিসটা দেখবো, এখন আমরা আসবো বৃত্ত, অষ্টম অধ্যায়। অধ্যায় কত? অধ্যায় 8। আলোচনা কি? বৃত্ত। অধ্যায় 8 আমাদের আলোচনার বিষয় কি? বৃত্ত। কোনটা বুঝো না এখন? কোনটা বুঝো না এখন? কোনটা বুঝো নাই? তোমাদের কোশ্চেন করতে বলছি, তোমরা কেউ কোশ্চেন করো নাই। আমি 7 অধ্যায় গত ক্লাসে শেষ করছি, তো তোমরা 7 অধ্যায় গত ক্লাসে কোশ্চেন শেষ করার পরও আমি তোমাদের গ্রুপে কোশ্চেন করছি যে 7 অধ্যায় কোনো ম্যাথ না বুঝলি তোমরা বলবা, তখন কেউ কোনো রিপ্লাই দাও না। তখন কেউ কোনো রিপ্লাই দাও না। আমি এখানে যে তোমাদের ফ্রিতে পড়াইতেছি, তাই বলে কি আমি ফ্রির মতো তোমাদের বলতেছি? তোমাদের প্রত্যেকটা গ্রুপে আমি জিজ্ঞাসা করি তোমরা কোন ম্যাথটা বুঝতে পারো নাই। যেমন এই যে 7 অধ্যায় আজকে যা পড়াম অষ্টম অধ্যায়ে, তোমাদের পরবর্তী ক্লাসের আগে আমি কোশ্চেন করবো যে কোনটা বুঝতে পারো এটা আমাকে দাও। তোমরা বাড়িতে পড়ো না, বাড়িতে পড়ে কোশ্চেনগুলো আমাকে দিতে পারো। সব তোমাদের যার যে সমস্যা ছিল ওইটা আমাকে দিলে আমি সমাধান করে দিতাম। তোমরা ওই টাইমে কোনো কোশ্চেন করো না, তোমরা ওই টাইমে কোনো কোশ্চেন করো না। এদিকে দেখো এখন আমি বৃত্ত পড়বো। কি পড়বো এখন? বৃত্ত। ধরো একটা বৃত্ত আঁকাই আমরা, তাহলে একটা বৃত্ত আঁকাইলাম। এইটা বৃত্তের, দেখো এই যে বৃত্তটা অঙ্কন করলাম, এই বৃত্তটা এটা কি কেন্দ্র, বৃত্তটা এটা কি কেন্দ্র। এখন কেন্দ্র থেকে আমি যদি এই দিকে একটা রেখা টানি পরিধি পর্যন্ত, এটা কি ব্যাসার্ধ, এটুকু কি ব্যাসার্ধ। ধরো এটা দিলাম ও, এটা দিলাম এ, তাহলে ও এ কি, ও এ কি ব্যাসার্ধ, ও এ কি ব্যাসার্ধ। ধরো এটিকে আমি বর্ধিত করে এই রেখার সাথে মিলিয়ে দিলাম,
দেখাই দিলাম, তাহলে এখানে ধরো বি বিন্দু দিলাম, আর এখানে এ বি কি, এ বি কি আমাদের ব্যাস, এ বি কি ব্যাস। এখন ধরো এখান থেকে আমি আরেকটা রেখা টানলাম এইখানে, এটা একটা জ্যা নিলাম, সবকিছু এখানে বুঝাবো আমরা। এখন দেখো তো, বলো তো দেখি, এই ধরো এটা নিলাম সি, এটা নিলাম ডি। এখন এ বি বড় না সিডি বড়, এ বি বড় না সিডি বড়? তাহলে এখানে আমি নিঃসন্দেহে চোখ বন্ধ করে বলে দিতে পারতাছি যে এখানে আমাদের এ বি বড়, সিডি কি ছোট। তার মানে আমাদের যখনই বলবো কেন্দ্রগামী ব্যাসার্ধ, দেখো এটা কেন্দ্র দেখেছে, তার মানে বৃত্তের কেন্দ্রগামী যে কোনো ব্যাসার্ধই অন্য যে কোনো, মানে বৃত্তের কেন্দ্রগামী যে কোনো জ্যা, এখানে এ বি একটা জ্যা, এ বি একটা জ্যা, আমরা এটাকে জ্যা বলতে পারি, সিডি একটা জ্যা, সিডি একটা কি জ্যা। বুঝার চেষ্টা করো, এখানে এ বি একটা জ্যা, সিডি একটা জ্যা, কিন্তু এ বি জ্যাটা দেখে গেছে কেন্দ্র দিয়ে, এ বি জ্যা গেছে কোথা দিয়ে, কেন্দ্র দিয়ে। সিডি জ্যা গেছে কোথা দিয়ে, কেন্দ্রের বাহিরে যে কোনো বিন্দু হতে পারে। ধরো এখানে তুমি আরেকটা জ্যা নিছো, এখানে নিছো, তুমি আরেকটা জ্যা নিছো, ধরো এখানে নাম দিলাও ইএফ, ইএফ, তার মানে এটাও কি কেন্দ্র দিয়ে জানাই, এটাও কি কেন্দ্রের বাহির দিয়ে গেছে। তার মানে এখানে ইএফও কি আমাদের, ইএফও কি আমাদের একটা, ইএফও আমাদের একটা জ্যা, ইএফও একটা জ্যা, কিন্তু এটা হলো ক্ষুদ্রতম জ্যা, এগুলো হলো ক্ষুদ্রতম জ্যা। আর বৃত্তের কেন্দ্রতে যেটা যাবে এটা আমাদের বৃহত্তম জ্যা, এটা আমাদের কি বৃহত্তম জ্যা। দেখো তারপরে এইখান থেকে আমাদের যে কোশ্চেনগুলো নির্ণয় করতে বলে সব থেকে বেশি, সেই কোশ্চেনটা আমরা এখন এখানে দেখি। যে প্রথমে আমি একটা কোশ্চেন এখানে দেখি, ধরো এই সিডি এর সমান করে, ধরো আমি এখানে একটা মান নিলাম, ধরো ইএফ নিলাম, এইখানে ইএফ, ইএফ নিলাম কোথায়, এখানে আমি ইএফ নিলাম। হ্যাঁ, কেন্দ্রগামী জ্যা সব থেকে বড়, কেন্দ্রগামী জ্যা সব থেকে বড়, তো ধরো আমি ইএফ নিলাম এইখানে। এখন আমি যদি বলি যে ধরো এখান থেকে কেন্দ্র থেকে এদিকে একটা রেখা নিলাম, এইদিকে থেকে একটা রেখা নিলাম, আমি এখানে বলে দিলাম সি ডি, সি ডি, এটা এমসিকিউ আসছে এই টাইপের, এই কারণে আমি পড়াইতেছি, সহজগুলো আগে পড়াই। সিডি ইকুয়াল টু ইএফ, সিডি ইকুয়াল টু ইএফ, আমি বলে দিলাম সিডি ইকুয়াল টু ইএফ। সিডি ইকুয়াল টু যদি ইএফ হয়, সিডি ইকুয়াল টু যদি ইএফ হয়, দেখো সিডি ইকুয়াল টু কি ইএফ, সিডি ইকুয়াল টু যদি ইএফ হয়, তাহলে আমরা বললাম যে এখান থেকে ধরো এখানে একটা নাম দিলাম, এখানে নাম দিলাম ধরো এম, এখানে নাম দিলাম ধরো এন। আমি বলে দিলাম যে ই এন এর দৈর্ঘ্য, ধরো এখানে বলে দিলাম আমি ই এন, ই এন ইকুয়াল টু, ই এন ইকুয়াল টু 3 সেমি, ই এন ইকুয়াল টু 3 সেমি। তাহলে আমি যদি বলি এখন তোমাকে সিডি জ্যা এর দৈর্ঘ্য কত, সিডি জ্যা এর দৈর্ঘ্য কত, বলো তো এটুকুর দৈর্ঘ্য কত হবে, সিডি জ্যা এর দৈর্ঘ্য কত, আমি বললাম তোমার সিডি জ্যা এর দৈর্ঘ্য কত, মানে এই সিডি জ্যা এর দৈর্ঘ্য চাইছি আমি, তাহলে সিডি জ্যা এর দৈর্ঘ্য কত হবে, এটা একটা কোশ্চেন আছে তোমাদের। আচ্ছা, তোমাদের এখানে কি কোশ্চেন করার জন্য বা এক্সট্রা কথা বলার জন্য কি তোমাদের ক্লাস করতে বলছে এখানে, এখানে কি মেবি না 6, এটা একটা বোর্ড কোশ্চেন ছিল তোমাদের, এটা একটা বোর্ড কোশ্চেন ছিল, বোর্ড কোশ্চেনটা আমি বের করে দাঁড়াও, ওয়েট, আমি বোর্ড কোশ্চেনটা তোমাদের বের করে দেখাই। এখানে একটা বোর্ড কোশ্চেন ছিল এটা, এখন তোমরা বলতে পারো ভাই এত ইজি জিনিস পড়াইলেন, হ্যাঁ এত ইজি জিনিস তোমাদের বোর্ড কোশ্চেন ছিল, এটা ছিল আমাদের ময়মনসিংহ 2023, এই দেখো সেম কোশ্চেনটা ছিল, এখানে মান ছিল হলো 4, আমি দিছি 3, তো এখন হ্যাঁ 6, তোমরা যারা 6 বলছো এটা রাইট। দেখো জাস্ট একটু বেসিক জানতে হবে, এখানে এই সিডি ইএফ সমান বলছে, তার মানে এই দুইটা বাহুর মান সমান হবে, এইটুকুর মান 3, তার মানে এইটুকুর মানও 3, 3 3 6, আর এটা যেহেতু সমান, তার মানে এটার মান সমান হবে। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পারছো। এখন দেখো, এখন যেটা পড়বো আমরা জ্যা নির্ণয় করা শিখবো, জ্যা নির্ণয় করা শিখবো, জ্যা এর মান নির্ণয় করা শিখবো, ব্যাস নির্ণয় করা শিখবো, এগুলা শিখবো আমরা। এখন দেখো, এখন আমরা ধরো একটা চিত্র অঙ্কন করি, জাস্ট নিচেরটা রাখলাম, উপরেরটা রাখার প্রয়োজন মনে করলাম না। এখন আমরা ধরো এইখানে বলছে এটা ও বিন্দু, ধরো আমাদের বলছে বি এ, আমাদের বলছে দেখো এরকমই চিত্র দেওয়া আছে, আমাদের বলছে ও বি ইকুয়াল টু, ও বি ইকুয়াল টু বা ও এ ইকুয়াল টু, ও এ ইকুয়াল টু 3 সেমি, ও এ ইকুয়াল টু 3 সেমি, এবং ও এ ইকুয়াল টু 3 সেমি, এবং কেন্দ্র থেকে দূরত্ব, কেন্দ্র থেকে জ্যা এর দূরত্ব, কেন্দ্র থেকে জ্যা এর দূরত্ব, এখানে কিন্তু বলা থাকবে না ও এম, আমাদের বলে দিল কেন্দ্র থেকে জ্যা এর দূরত্ব, কেন্দ্র থেকে না, এখানে ও বি না দিই, এখানে দিই এ বি,
এ বি ইকুয়াল টু 8 সেমি। এমসিকিউ বুঝতে হলে তোমাকে অবশ্যই মনোযোগ সহকারে পড়তে হবে। তোমরা এখানে কথা বলতে না করছি, কথা বলবা না। এদিকে দেখো, এ বি ইকুয়াল টু 8 সেমি, আমাদের বলছে এ বি ইকুয়াল টু 8 সেমি হলে ধরো আমাদের সিডির মান বের করতে বলছে। আমাদের বলছে কেন্দ্র থেকে জ্যা এর দূরত্ব, কেন্দ্র থেকে এইগুলো একটু ভালো করে বোঝার চেষ্টা করো। এই যে 8.1 এর থেকে এই কোশ্চেনগুলোই বারবার আসবে। কেন্দ্র থেকে জ্যা এর দূরত্ব বললো আমাদের ধরো 3 সেমি, তাহলে কেন্দ্র থেকে জ্যা এর দূরত্ব বলছে কত? 3 সেমি। তাহলে আমাদের যদি বলে সিডি এর মান কত, এখন কোশ্চেনটা বোঝার চেষ্টা করি। হ্যাঁ, কোশ্চেনটা বললাম, কোশ্চেনটা হলো এ বি জ্যা এর দৈর্ঘ্য, মানে আমাদের বললো বৃত্তের ব্যাসার্ধ এ বি ইকুয়াল টু 8 সেমি এবং বৃত্তের মানে কেন্দ্রগামী ব্যাসার্ধটা বা বললো বৃত্তের কেন্দ্র থেকে অন্য যে কোনো জ্যা এর দৈর্ঘ্য 3 সেমি হলে ওই যে জ্যাটা আসছিল ওই জ্যা এর দৈর্ঘ্য বের করতে বলছে, মানে সিডির দৈর্ঘ্য বের করতে বলছে। তাই যদি বের করতে বলে, এখন দেখো আমরা কিভাবে বের করব। এখানে দেখো ওই অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। সূত্রটা আশা করি সবাই জানি আমরা। এখন দেখো তো এইখানে আমাদের বের করতে বলছে সি ডি এর মান। তাহলে এই সিএম, তাহলে আমি যদি সিএম এর মান বের করতে পারি, তার সাথে যদি 2 গুণ করি তাহলে সিডি এর মান পাবো না আমি। এখন সিএম এর মান বের করব, এইটুকুর মান দেখো 3 দেওয়া আছে, এইটুকুর মান কত? 3। এই কোশ্চেনটা বোঝার চেষ্টা করো। এখানে কিন্তু হয় ও এম বের করতে বলবে, না হয় সিডি বের করতে বলবে, না হয় ওবি বের করতে বলবে। মানে কোশ্চেনে সেম জিনিসগুলো এইগুলাই বের করতে বলবে। তাহলে দেখো এখন আমরা এইটা থেকে যদি এই রেখাটা যোগ করি, এই রেখাটা যদি আমরা যোগ করি তাহলে এটা কি? দেখো এইটা কত সেমি আছে, তাহলে আমাদের এটা কত সেমি, এটার অর্ধেক করো, কারণ এটার যে অর্ধেক 4, এটার যে 4 পাইতেছে অর্ধেক 2 দ্বারা ভাগ করে, এই 4 সেমি কি আমাদের ব্যাসার্ধ। 8 সেমি ছিল ব্যাস, 8 সেমি কি ছিল? ব্যাস। তাহলে ব্যাসের অর্ধেক, তার মানে এইটুকুর দৈর্ঘ্য কত? 4 সেমি, এইটুকুর দৈর্ঘ্য 4 সেমি। আর এই 4 সেমিটাকে কি করছি আমরা? এইখানে নিয়ে আসছি, কারণ বৃত্তের সকল ব্যাসার্ধই সমান। বৃত্তের সকল ব্যাসার্ধ যদি সমান হয়, তাহলে ও বি এর মান যা হবে ও সি এর মানও তাই হবে। তাহলে এইটুকুর মান কত? 4। এইটুকুর মান কত? 4। তাহলে তোমার এখানে দেখো অতিভুজ দেওয়া আছে, লম্ব দেওয়া আছে, তার মানে তুমি ভূমি বের করতে হবে। তাহলে ভূমি বের করার জন্য তোমার কি লাগবে? ভূমি ইকুয়াল টু, দেখো তাহলে আমি লিখতে পারি ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, তো রুট করে দিলাম। অতিভুজের মান কত? 4। তাহলে আস্তে আস্তে কত? 16 মাইনাস লম্ব কত? 3। লম্ব কত? 3। তাহলে আস্তে আস্তে কত? 9। তাহলে 16 থেকে 9 গেলে কত থাকবে? √7। তাহলে এইটুকুর মান কত পাইছো তুমি? √7। এইটুকুর মান কত পাইছো তুমি? হ্যাঁ, কেন্দ্র থেকে পরিধির দূরত্ব সবসময় সমান। তো সিএম এইটুকুর দূরত্ব কত পাইছো তুমি? √7। এইটুকুর দূরত্ব কত পাইছো? √7। তাহলে এইটুকুর দূরত্ব, তাহলে দেখো এই সিডি ইকুয়াল টু তুমি কি লিখতে পারো? সিএম প্লাস ডিএম, তাই লিখতে পারো তুমি। তাহলে দেখো এটার কি করতে হবে? √7 প্লাস √7 ইকুয়াল টু কি আসতেছে? 2√7। তাহলে এই সিডির দৈর্ঘ্য কত হবে? 2√7। বুঝতে পারলাম? স্কিপ করা যাবে না ভাইয়া। তোমাদের বারবার একটা কথা অনুরোধ করি যে তোমরা এখানে যারা ভালো আছো, অনেক ভালো স্টুডেন্ট আছো, সমস্যা নাই, কিন্তু এখানে তোমাদের ছোট ভাইদের তো, মানে ছোট ভাই বলতে তোমাদের যারা একটু কম বুঝে তাদের তো আমরা নিয়ে যাইতে হবে, তাদের আমাদের সাথে করে নিয়ে যাইতে হবে। ঠিক আছে? তাদের যদি আমরা সাথে করে নিতে চাই, তো অবশ্যই আমাদের কি করতে হবে? অবশ্যই আমাদের একটু বেসিক থেকেই পড়ে যাইতে হবে। এটা অনেকেই দেখবা যে এখানে এগুলোর মধ্যে আমাদের সমস্যা থেকে যায়, যার কারণে আমরা সবাইকে সাথে নেওয়ার চেষ্টা করব। তাহলে দেখো এই কোশ্চেনটার মধ্যে হয়তো সিডির মান বের করতে বলছে, তাহলে আমার এই কোশ্চেনটাই
দেখো এই কোশ্চেনটাই যদি আমি তোমাদের দেখো একটু ঘুরে ফিরিয়ে দেই, তো এই মানগুলো এরকম থাক, তো আমাদের বলে দিব, বাংলা কথাগুলো বলে দিবে। তো আমাদের বলবে সিডি ইকুয়াল টু, ধরো বলছে আমাদের সিডি ইকুয়াল টু বলছে ধরো 8 সেমি, সিডি ইকুয়াল টু বলছে কত 8 সেমি। ধরো দূরত্ব দেওয়া আছে ধরো তোমার 3 সেমি, ও এম দেওয়া আছে, ও এম ইকুয়াল টু ধরো দেওয়া আছে তোমার 3 সেমি। তো তোমাকে বলবে এইটার ব্যাসের দৈর্ঘ্য, ব্যাস নির্ণয় করো। কি নির্ণয় করতে বলবে? ব্যাস নির্ণয় করতে বলছে, তার মানে তোমার অতিভুজ নির্ণয় করতে হবে, এই অতিভুজকে দ্বিগুণ নিতে হবে। দেখো কথা ঘুরিয়ে দিবে, কোশ্চেন কিন্তু একটাই। দেখো কোশ্চেন কিন্তু একটাই, তোমরা প্লিজ কথা বলো না। এখানে দেখো কোশ্চেন কিন্তু একটাই। কোশ্চেন কি আমাদের? কোশ্চেন এখানে একটাই। কোশ্চেনটা কি? ও এম, মানে এখানে কোশ্চেন একটাই, মানে জাস্ট মানগুলো ঘুরাইতেছে। আমাদের একবার এটা বের করতে বলবো, একবার লম্ব দূরত্ব বের করতে বলবো, মানে কেন্দ্র থেকে জ্যা এর দূরত্ব বের করতে বলবো, আরেকবার বলবে ব্যাসার্ধ নির্ণয় করো, আরেকবার বলবে জ্যা নির্ণয় করো। দেখো এই একটা চিত্র তুমি যদি বুঝতে পারো, একটা চিত্র যদি বুঝতে পারো, জাস্ট তুমি মানগুলা কালেক্ট করবা। তুমি মানগুলা যখন কালেক্ট করতে পারবা, কোন মানটা কোথা থেকে আসতেছে, হ্যাঁ 10 হবে, কোন মানটা কোথা থেকে আসতেছে তুমি যখন এটা কালেক্ট করতে পারতেছো, তুমি যখন ধরতে পারতেছো, ও সি এর মান বের করা মানে বৃত্তের ব্যাসার্ধ বের করা, আর বৃত্তের ব্যাসার্ধকে 2 দ্বারা গুণ করলে তুমি ব্যাস পাইতেছো, তাহলে দেখো এই ম্যাথগুলো তোমার জন্য ইজি হয়ে যাইতেছে। এই বরিশাল বোর্ডে কে আছে, ঢাকা বোর্ডে কে আছে, এগুলো খুঁজতে আসছো তুমি এখানে? এগুলো খুঁজতে আসছো তুমি এখানে? কুমিল্লা বোর্ডে কে আছে, চট্টগ্রাম বোর্ডে কে আছে, তোমাদের এখানে কি মানে কোন বোর্ডের স্টুডেন্ট আছে, এগুলো খুঁজতে আসছো? তোমরা যদি এই অতিরিক্ত মেসেজ করতে থাকো, তো আমাকে তো এখন তোমাদেরকে ব্লক করে দিয়ে ক্লাসটা কন্টিনিউ করতে হবে। হ্যাঁ বেসিক খুবই দরকার, বেসিক ছাড়া এমসিকিউ হবে না। আমি এখানে 10টা, এখানে তোমার 32টা এমসিকিউ আছে আমার গাইডের মধ্যে, আমি 32টা এমসিকিউ পড়াবো না। আমি একটা এমসিকিউ পড়াইলাম, একটা এমসিকিউ দিয়ে 32টা এমসিকিউ হয়ে যাবে। তুমি এতদিন আমার সাথে পড়েও যদি তুমি আমার মানে নিয়মটা বুঝতে না পারো, তাহলে তো আসলে ভাই বিপদ। যে আমার একটা এমসিকিউ পড়াইছি আমি, একটা এমসিকিউ তে তোমার এখানে যে 32টা নিয়ম আছে, 32টা নিয়ম হয়ে যাবে। তোমরা ঢাকা বোর্ডে কে, বরিশালে বোর্ডে কে, রাজশাহী বোর্ডে কে, ভাই আমি এগুলো জানতে চাইছি এখন, এইগুলো এখন জানতে চাইছি আমি। এগুলা কেউ তোমার কাছে কেউ জিজ্ঞাসা করছে? তোমরা কি জন্য এর এক্সট্রা কথা বলতেছো? তোমরা ক্লাসের পরিবেশটা কি জন্য নষ্ট করতেছো? তোমরা ক্লাস করতে আসো, ক্লাস করো। ক্লাস আমাদের এসে ভাই বরিশাল বোর্ড কেরা, ঢাকা বোর্ড কেরা, চট্টগ্রাম বোর্ড কেরা, কুমিল্লা বোর্ড কেরা। আরে ভাই কুমিল্লা বোর্ডে কে আছে তোমার দেখে লাভ কি? তোমার তো ক্লাসেই অনেকেই আছে, তোমার আশেপাশে জেলায় দেখো অনেক স্কুল আছে, তুমি তাদের সাথে যোগাযোগ করো, তাই তো তুমি কুমিল্লা বোর্ডের মানুষ পেয়ে যাবা। তোমার এখানে কুমিল্লা বোর্ডের মানুষ খুঁজতে হবে, যে কুমিল্লা এইখানে কারা আছে, ওই এলাকায় কারা আছে, এগুলো খুঁজতে হবে তোমার এখানে এসে। যত সব ফালতু কমেন্ট সব এখানে এসে করতেছো তোমরা, এই ফালতু কমেন্ট করা বাদ দাও। দেখো এখন পড়বো আমরা হলো বৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ। দেখো এটা যদি সহজ হয়, ইজি হয়, তো তোমরা আশা করি যে এটা পারবা। এখন আমরা পড়বো বৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ। কি পড়বো? বৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ। এখন বৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ মূলতটা কি? আর আরেকটা বিষয় আগে পড়ে নেই। অধিবৃত্ত, অধিচাপ আর উপচাপ, অধিচাপ আর উপচাপ, অধিচাপ আর উপচাপ। দেখো আসলে যার কাছে ইজি লাগে, তোমার যদি ক্লাসটা না করলে হয়, তুমি একটু মানে তুমি যদি মনে করো যে না আমার এই ক্লাসগুলো প্রয়োজন নাই, তাহলে ক্লাসগুলো মানে যার যদি প্রয়োজন না থাকে, আমার মনে আমি তোমাদের টাইম নষ্ট করতে বলবো না, কারণ তোমাদের পরীক্ষা খুব সন্নিকটে। বলবো না তোমরা টাইম নষ্ট করো। তোমাদের কাছে যদি মনে হয় যে আমি আজকে যা পড়াইতেছি এগুলো তোমার জন্য ইজি, তাহলে তুমি লিপ নিয়ে, মানে লিপ নিয়ে বলতে তাহলে তুমি মনে করো যে ক্লাসটা স্কিপ করো, পরবর্তী ক্লাসে আবার উপস্থিত হও। কিন্তু তোমরা এই যে ঢাকা বোর্ড কেরা, রাজশাহী বোর্ড কেরা, কে কোথা থেকে দেখতেছো, এগুলো ভাই এখন বলার টাইম নেই। আমি একটা জিনিস পড়াইতেছি, তোমাদের কমেন্টের কারণে আমার মনোযোগ নষ্ট হইতেছে বারবার করে। শুধু আমার মনোযোগ না, যে ক্লাস করতেছে তারও মনোযোগ নষ্ট করতেছে। এটা কি তোমরা বুঝতে পারো না? তোমরা কি এটা বুঝতে পারো না যে তোমাদের কারণে অন্যদের ক্ষতি হইতেছে? কেউ নিজের নিজের জন্য অন্যের ক্ষতি করো না। এখানে তুমি ওইটা একটা কথা বলা মানে তোমাকে নিজে সবাই গালি দিতেছে, আমিও মনে মনে গালি দিতেছি যে তুমি এটা করতেছো কি জন্য।
এদিকে দেখো, কন্টিনিউ ক্লাসে মনোযোগ দাও। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের পর আগে আমরা পড়বো অধিচাপ উপচাপ। অধিচাপ, দেখো অধি মানে কি, অধি মানে কি, অধি মানে কি আর উপ মানে কি। অধি আর উপ দুইটা জিনিস আমার বুঝতে হবে। অধি বিষয়টা হলো আর উপ বিষয়টা কি। দেখবা আমরা আমাদের বাংলাদেশে যারা মানে ক্ষুদ্র নিগোষ্ঠী আছে তাদেরকে বলি আমরা কি, উপজাতি। তাদের কি বলি আমরা কি, উপজাতি। উপজাতি মানে কি তারা আমাদের উপর আইসা পড়ছে এরকম কোনো কিছু। উপজাতি মানে কি তারা আমাদের উপর আইসা পড়ছে এরকম কোনো কিছু না। উপ মানে কোন একটা জিনিসের ওটা ক্ষুদ্রতম একটা অংশ। দেখো ক্ষুদ্র জাতিকে আমরা বলতেছি উপজাতি, ক্ষুদ্র জাতিকে আমরা কি বলতেছি, উপজাতি। তেমনি যদি আমরা ক্ষুদ্র সংখ্যাকে বলি তার মানে এটা উপসংখ্যা হতে পারে আমাদের। তারপরে আমরা এখন বৃত্ত চাপ থেকে নিব, তার মানে এই বৃত্তের মধ্যে আমরা অসংখ্য চাপ আঁকাইতে পারি। বৃত্তের ক্ষেত্রে আমরা অসংখ্য চাপ আঁকাইতে পারি। ধরো এইখানে থেকে আমরা এইটুকু একটা চাপ আঁকাইলাম, একটা চাপ আঁকাইলাম, তাহলে এই দুইটা চাপ যখন আঁকাবো এটা হবে উপচাপ, এটা হবে অধিচাপ। তার মানে আমি ধরো বৃত্তটাকে দুইটা ভাগে ভাগ করলাম। ধরো এইখানে আমি নাম দিলাম এ, এইখানে একটা বিন্দু, ধরো এইখানে একটা নাম দিলাম বি, তো এইখানে একটা বিন্দু। তাহলে দেখো তুমি যদি বৃত্তের চাপ চিন্তা করো, যে বৃত্তটাকে তুমি যদি দুইটা চাপে ভাগ করো, তো দেখো তো কোনটুকু বেশি, উপরের টুকু বেশি, অবশ্যই উপরের টুকু বেশি। তাহলে আমি এখানে একটা নাম দিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এ সি বি এই চাপটা ছোট, আর এডিবি চাপটা বড়। তার মানে এই উপচাপ এটা হলো উপচাপ, এটা হলো অধিচাপ। এখন যে এমসিকিউটা পড়াবো এই এমসিকিউটা অনেক বোর্ডে আসছে। তুমি যদি মনোযোগ দাও তুমি পারতে পারো, যদি মনোযোগ না দাও তাহলে নাও পারতে পারো। এই ক্লাসটা করানোর পরে আমি তোমাদের ওই পেজ মানে ফেসবুক পেজে কালকে পোস্ট দিব যে এটা কাকে বলে, দেখবো যে 50% অ্যান্সার ভুল, দেখবো 50% অ্যান্সার ভুল। ঠিক আছে, আমি জানি তোমরা এরকমই ক্লাসের মধ্যে মনোযোগ দিবা না, কথা বলবা, ক্লাস টাইমে পরে দেখা যাবে যে মানে এইগুলা পড়তেছো। তো এই যে নিচে যে চাপটা, যে চাপটা ছোট এটাকে বলবো আমরা উপচাপ, যে চাপটা বড় এটাকে বলবো আমরা অধিচাপ। এখন দেখো অধিচাপের ভেতরে আমি এমসিকিউটা শেষ করব, তারপরে কোশ্চেন করব। অধিচাপের ভেতরে এই যে কেন্দ্রস্থ কোণটা পাইতেছে এটা অধিচাপের অন্তর্গত কোণ না? এই যে বৃত্তস্থ কোণটা পাইতেছে এটা কি অধিচাপের ভেতরের কোণ না? এটা কি অধিচাপের অন্তরের ভেতরে আছে না? অধিচাপের ভেতরে আছে না? দেখো আমি যদি অধিচাপের ভেতরে আরো কিছু কোণ আঁকি, এখানে যদি আমি আরো কিছু কোণ আঁকি, ধরো এরকম তোমাদের বোঝানোর জন্য কিন্তু কোণগুলো লাগাইতেছি। তার মানে আমি এইখানে একটা কোণ আঁকাইছি, এইখানে একটা কোণ আঁকাইছি, এইখানে একটা কোণ আঁকাইছি। তাহলে দেখো অধিচাপের ভেতরে মানে এই অধিচাপের মধ্যে যে কোণগুলো লাগাইছি, অধিচাপের মধ্যে যে কোণগুলো আঁকাইছি, এগুলো কি আমাদের অধিচাপের ভেতরে আছে না? মানে অন্ত অধিবৃত্তস্থ কোণ চাপে আমাদের কি বলবে, কোণের পরিমাণ কি বলবে, দাঁড়াও দেখি। অধিচাপের অন্তলিখিত কোণ, তার মানে অধিচাপের অন্তরের ভেতর বা অধিচাপের ভেতরে লিখিত কোণের পরিমাণ কত? অধিচাপের ভেতরে লিখিত কোণের পরিমাণ কত? তার মানে অধিচাপের অন্তরে যে কোণটা আঁকাইতেছি এটার মান কত হবে? এটা আমাদের চাবে কিভাবে, মান চাবে না, আমাদের বলবে সূক্ষ্ম কোণ নাকি স্থূল কোণ। উপচাপে অন্তলিখিত কোণ স্থূল কোণ, উপচাপে অন্তলিখিত কোণ স্থূল কোণ। তো এটা কে বলছে? অধিচাপে অন্তলিখিত কোণ বড়, অধিচাপ অর্ধেক, অর্ধেকের উপচাপে অন্তলিখিত কোণ স্থূল কোণ হইল। এটা কি হইল? উপচাপে অন্তলিখিত কোণ কি স্থূল কোণ হইল। এটা হয়েছে কি? এটা উপচাপে মানে কি অধিচাপে অন্তলিখিত কোণ স্থূল কোণ, উপচাপে অন্তলিখিত কোণ স্থূল কোণ। এটা কি হইল? উপচাপে অন্তলিখিত কোণ কি স্থূল কোণ হইল? এটা দেখো, যদি হয় হইছে, না হইলে না হইছে, আমরা এখন দেখব। দেখো তাহলে এই যে বলতেছো পারি, এগুলা যে পারি পারি বলতেছো, তো তোমার কি অ্যান্সারটা হইতেছে? অ্যান্সারটা কি হইতেছে? দেখো অ্যান্সারটা যদি না হয় তাহলে তুমি আগেই এদিকে দেখো হয়েছে নাকি, আমরা তো দেখবো। অধিচাপে আমাদের বলছে কি, অধিচাপে অন্তলিখিত কোণ কি বলছে? অধিচাপে অন্তলিখিত কোণ কি বলছে? অস্তিত্ব থাকবে। উপচাপ অধিচাপ দেখো অধিচাপে অন্তলিখিত কোণ, অধিচাপে অন্তলিখিত কোণ এইখানে যে কোণটা হইতাছে আমরা এখন একটু বোঝার চেষ্টা করি। আমরা আগে কথা বলবো না, তো আমরা এখানে একটা কেন্দ্র নিয়ে নেই, এখানে একটা কেন্দ্র নিয়ে নেই। তাহলে দেখো এই কেন্দ্রটা কোথায় যাইতেছে? এইদিকে যাইতেছে, এদিকে যাইতেছে। তো এইদিকে যদি যায়, এই যে কেন্দ্রস্থ কোণটা পাইতেছি,
এই যে কেন্দ্রস্থ কোণ পাইতেছি, এই কেন্দ্রস্থ কোণটা কি? কেন্দ্রস্থ কোণটা কি আমাদের বড়? কেন্দ্রস্থ কোণটা বড়, মানে এইখানে কেন্দ্রস্থ কোণ এটা, এটা না, হ্যাঁ কেন্দ্রস্থ কোণ এইটা। কেন্দ্রস্থ কোণ কোনটা? এই অধিচাপের উপরে, দেখো অধিচাপের উপরে সূক্ষ্মকোণ। হ্যাঁ দেখো সূক্ষ্মকোণ স্থূলকোণ আমরা একটু বুঝে আনি, তারপরে কথা বলি। আমরা একটু বুঝে আনি আগে। দেখো তাহলে এইখানে কেন্দ্রস্থ কোণ কোনটা আমাদের? কেন্দ্রস্থ কোণ কোনটা? কেন্দ্রস্থ কোণ এটা না এটার? এটার কেন্দ্রস্থ কোণ কোনটা? এটা। কেন্দ্রস্থ কোণ কোনটা? এই চাপের উপরে কেন্দ্রস্থ কোণ কোনটা? এটা। এই চাপের উপরে কেন্দ্রস্থ কোণ যদি এটা হয়, দেখো কেন্দ্রস্থ কোণ যদি এটা হয়, তার মানে কেন্দ্রস্থ কোণ এটা ছোটটা না? কেন্দ্রস্থ কোণ এটা ছোটটা না? তাহলে ছোটটা মানে কি 180 থেকে ছোট না? ছোটটা মানে কি 180 থেকে ছোট না? ধরো এখানে তুমি 170ই ধরো, 80 থেকে ছোট মানে কি 170 ধরো। তাহলে 170 যদি হয়, তুমি জানো কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তার মানে এখানে যে কোণ আছে, ধরো একটা কোণ নিলাম আমি, জাস্ট কোণ চিহ্নটা নিলাম, সাথে 2 আছে, তো এই কোণটা চিহ্নটা এখানে যদি রাখি, তাহলে 170/2 এখানে কোণটা থেকে যাবে। তাহলে 170/2 যদি থাকে, তাহলে এখানে ধরো আস্তে আস্তে ধরো মানে এখানে আমাদের আস্তে আস্তে হলো 70, তাহলে এটা আমার ভাগ করলে কত আসে? 80 80 160, তাহলে 80 85 ডিগ্রি ইকুয়াল টু এই যে কোণ আছে, তার মানে এই কোণগুলোর মান কত হয়ে যাচ্ছে আমাদের? 85 ডিগ্রি। কোণগুলোর মান কত হয়ে যাচ্ছে? 85 ডিগ্রি। এখন যদি 85 ডিগ্রি হয়, এটা কি স্থূলকোণ হইলো? এটা কি স্থূলকোণ হইলো না সূক্ষ্মকোণ হইলো? এখন তোমাদের কাছে অ্যান্সারটা রইলো আমার। আমি তোমাদের কাছে অ্যান্সার আমি নিজে দিতে চাইতেছি না, তোমরা অ্যান্সারটা দাও। তাহলে এটা কোন কোণ হইলো? একটু বোঝার চেষ্টা করো, তারপরে বলো। আমি একটা কোণ দিয়ে বুঝাইতেছি না, আমি তোমাদের কোশ্চেন গুলো বুঝাইতেছি। আমি জাস্ট এরকম বারবার করে আপনি একটা জিনিস পড়াবো না তোমাদের, আমি তোমাদের বুঝাই দিতেছি জাস্ট। দেখো তাহলে তোমরা যে কথাটা বললাও, এখন কথাটা বোঝার চেষ্টা করো যে তুমি যে কথাটা বললাও এটা হইলো কিনা, আর যদি হয় তাহলে কিভাবে হইলো, আর যদি না হয় তাহলে কি জন্য হইলো না, কি জন্য হইলো না, বুঝতে পারছো? এখন ভালো করে বুঝাবো, এখানে কি আমি খারাপ করে বুঝাইতেছি? যে আমরা জানি বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ মানে বৃত্তে কোনো চাপের উপরে যে বৃত্তস্থ কোণ, ওই কোণটাকে বলবো আমরা। এখন তুমি বলতে পারো ভাই এটা তো এই চাপের উপর হয়েছে, আমাদের বলছে উপচাপে অন্তলিখিত কোণ। উপচাপে অন্তলিখিত কোণ, তার মানে উপচাপের ভেতরে যে কোণটা আছে, উপচাপের ভেতরে কোন কোণটা আছে? সরি দাঁড়াও, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, এটুকুই এটুকুই দেখো, ঠিক আছে। তাহলে এই কোণটা আমাদের এখানে আছে, তো এই কোণগুলা কি আমাদের? এটা হলো আমাদের কি কেন্দ্রস্থ কোণ, এটা হলো কেন্দ্রস্থ কোণ। তো এই কোণটার সমান এই এ ও বি ইকুয়াল টু আসতেছে কত আমাদের? এটা আমাদের কি 180 থেকে ছোট। এটা কি এখন বুঝতে পারছো কোথায় ভুল হয়েছিল তোমাদের? এ ও বি কোণের মান আসতেছে 180 থেকে ছোট, এটার মান আসতেছে 180 থেকে ছোট, আর 180 থেকে যখন ছোট আসতেছে, মানে তোমার কোণটা হবে 90 এর থেকে ছোট। আর 90 ডিগ্রি থেকে ছোট কোণকে কি বলে? এখন তোমরাই বলো। সূক্ষ্মকোণ বলে। 90 ডিগ্রি থেকে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে। তাহলে এটা হবে আমাদের, এটা তো এই কোণের দ্বিগুণ মানে অর্ধেক হবে এখানে। তাহলে এটা যদি 90 থেকে 180 থেকে ছোট হয়, তাহলে এটাকে আরো ছোট হবে। তাহলে আমরা জানি যে, তাহলে আমরা কি বলতে পারি? অধিচাপের উপর অন্তর্লিখিত কোণগুলো হবে কি? সূক্ষ্মকোণ। অধিচাপের উপর অন্তর্লিখিত কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ সূত্র কোণ, বুঝলাম না। কেন্দ্রস্থ কোণ সূত্র কোণ কি? এইদিকে দেখো, তাহলে উপচাপের উপরে অন্তলিখিত মানে উপচাপের ভেতরে অন্তলিখিত কোণটা হবে আমাদের সূক্ষ্মকোণ। কিভাবে হইলো? কারণ উপচাপের ভেতরে যে কোণ হইতাছে, আর এই যে অধিচাপের উপরে যে কেন্দ্রস্থ কোণ, এই কেন্দ্রস্থ কোণের মানে অর্ধেক হবে হলো উপচাপের অন্তলিখিত কোণটা। তো এই কোণটার কি হবে? অর্ধেক যেহেতু হবে, তাহলে এই কোণটা হইতেছে 180 থেকে ছোট। কারণ 180 হইলে এটা কেন্দ্রগামী সরল রেখা হইতো, এটা কেন্দ্রগামী 180 ডিগ্রি কোণ হইতো। তো 180 ডিগ্রি কোণ তো হয় নাই, তার থেকে ছোট হয়েছে এটা। এটা তো আছে কি হয়েছে? তার থেকে কি হয়েছে? ছোট হয়েছে। এখন দেখো আমরা এখানে আরেকটা বৃত্ত নেই, এখানে আমরা আরেকটা বৃত্ত নিলাম, এখানে আরেকটা বৃত্ত নিলাম, ধরো বৃত্তের কেন্দ্র এটা। এখন ধরো এইখানে আমি একটা চাপ নিলাম এ, এখানে একটা চাপ নিলাম বি, এখানে একটা চাপ নিলাম বি। ধরো আমি এখন এইখানে ভাবে সেম কোণটা আঁকাবো আবার। এখন এখন আমরা কি করব? এইটার ভিতরে আঁকাবো, মানে এই কোণের ভিতরে আমরা কেন্দ্রস্থ কোণ আঁকাবো। এখন দেখো আমাদের এইখানে যে কোণগুলো আঁকাইতেছি আমরা, এইখানে যে কোণগুলো আঁকাইতেছি, জাস্ট এইটার ক্ষেত্রে, এই বৃত্তটার ক্ষেত্রে এরকম ভাবে
করো, চিন্তা করো যে এইগুলা নাই। এখন তুমি যদি এইখানে কোনটা আঁকাও, মানে এই যে এই বৃত্তস্থ কোণ যদি আঁকাও, তো বৃত্তস্থ কোণ বরাবর কেন্দ্র বরাবর একটা রেখা নিয়ে নাও। কেন্দ্র বরাবর একটা রেখা নিয়ে নিলাম। তাহলে কেন্দ্র বরাবর যদি একটা রেখা নিয়ে নেই, তাহলে এটা কি অধিচাপের উপর, উপচাপের উপর আছে না? এটা কি উপচাপের উপর না? তার মানে উপচাপে যে কোণটা অন্তর্লিখিত হয়েছে, এটা হবে কি এই কেন্দ্রস্থ কোণের সমান। এই কেন্দ্রস্থ কোণের সমান। এই কেন্দ্রস্থ কোণটা কার সমান? 180 থেকে বড়। 180 থেকে বড়। তার মানে 180 থেকে বড় ধরো, তুমি 200 ধরো এটা। তাহলে 200 যদি দাও কত আসতেছে? 100। তাহলে 100 যদি আসে, তার মানে 100 ডিগ্রি আসতেছে কোথায়? এখানে আসবে 100 ডিগ্রি। এখানে আসতেছে কার মান? 100 ডিগ্রির মান। আরে ভাই, অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি। অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি। তোমরা কি ক্লাস করতে দিবা না আজকে? তোমরা কি ক্লাসে বেশি এরকম কথাই বলবা? তোমরা যদি এরকম কথা বলো, তাহলে আমার ক্লাস করানোর কোনো দরকার নাই তো। তোমার ক্লাস করানোর তো কোনো দরকার নাই, তোমরা যদি এত কথা বলো। আর কথাটা বোঝার চেষ্টা করো। তোমরা অ্যান্সার দিতেছো, ভুল হইতেছে, রাইট হইতেছে, হবেই। ভুল রাইট তো মানুষের মধ্যেই তো ভুল হবে, মানুষের মধ্যেই তো রাইট হবে। এখন আমি যে কথা বলতেছি, সব কথাই সবসময় রাইট হবে? সবসময় রাইট হবে? আমার কথার মধ্যে ভুল হতে পারে না? আমার কথার মধ্যে ভুল হতে পারে না? তো একজন অ্যান্সার দিচ্ছে, ওর তো ভুল হতেই পারে। ভুল হয়েছে দেখে তো শিখতেছে। যদি ও সব পারতো, তাহলে তার শিখতো না। ভুল হয়েছে দেখে তো শিখতেছে, তাহলে ভুল না হলে কি শিখতো? তাহলে কি এখানে ক্লাস করার কোনো প্রয়োজন আছে? তোমরা যে পরিমাণ কমেন্ট করতেছো, মানে আমি কমেন্ট দেখতে গেলে আমার মনে করো মাথা ঘুরে যাবে আজকে। মানে তোমরা এত পরিমাণ কমেন্ট করতেছো, এত পরিমাণ কমেন্ট করার কি কোনো দরকার আছে? এত কমেন্ট করলে কি আমি পড়াতে মন চাবো? এত কমেন্ট করলে কি এখানে পড়াইতে মন চাবো? মানে এত কমেন্ট করলে তো আসলে ক্লাস নেওয়া যাবে না। এখন তোমরা যদি না বুঝো, আমি ক্লাস নিয়ে লাভটা কি হবে আমার? তোমাদের যদি আমি বুঝাইতেই না পারি, তো ক্লাস নিয়ে তো লাভ নাই। আর তোমরা যখন বুঝতে পারবা কখন? যখন তোমরা মনোযোগ দিবা। তোমরা আইসা যদি গল্প করার মুড নিয়ে পড়ে থাকো, তাহলে তুমি বুঝতে পারবা না। মানুষের মাইন্ডসেট কখনো একসাথে দুইটা কাজ করতে পারে না। মানুষের মাইন্ডসেট কখনো একসাথে দুইটা কাজ করতে পারে না। তোমরা যখন বই পড়বা, মানে এই বই মানে তোমরা যখন ওই গান শুনতেছো, তোমার ওই গান শোনার মধ্যে মনোযোগ দেওয়া উচিত। তোমার ওইখানে পড়ার মনোযোগ দেওয়ার দরকার নাই। তুমি যখন ওই যে দেখবা, তুমি যখন এই যে মনে করো যে আমরা ভাবি যে একসাথে দুইটা কাজ একসাথে করলে মনে হয় ভালো হবে, তুমি দেখবা তুমি খাইতে বসছো, মোবাইল টিপতেছো, তোমার খাওয়ার টাইম বেশি লাগবে। তুমি মোবাইল অফ রেখে খাওয়াইতে বসবা, খাওয়ার টাইম কম লাগবে। তুমি যে কোনো কাজই করো না কেন, যদি দুইটা কাজ একসাথে করো, অবশ্যই তোমার টাইম বেশি লাগবে। দুইটা কাজ একসাথে তুমি করতে পারবা না, এটা কোনোদিন সম্ভব না। একটা বস্তু কখনোই দুইটা কাজ একত্রে করতে পারে না। তোমরা এখানে আসছো, কথা বলতেছো, কি একটা অবস্থা! আজকে ক্লাসটা এখানে অফ থাকবে। ক্লাস আর নিব না আজকে। তোমরা ক্লাস আজকে এখানে অফ থাকবে। পরবর্তী ক্লাসে তোমরা যদি আসতে পারো আইসো। মানে যদি যারা ক্লাস করার মুড নিয়ে আসবা, তারা ক্লাস আইসো। আর যারা গল্প করার মুড নিয়ে আসবা, তারা যেন ক্লাসে আসো না। যারা ক্লাস করার মুড নিয়ে আসবা, তারাই ক্লাস করবা। যারা গল্প করার মুড নিয়ে আসবা, তাদের ক্লাস আসার তো প্রয়োজন নাই। আজকের ক্লাসটা এখানেই শেষ। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে।